চুমু খেয়েছিলাম ব্যাপার জানি না চুমু খেয়েছিলি একবার অনেকদিন পর দেখা হলো আমাদের। খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা কেউই সেরকম বদলে যাইনি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, অনেক কিছুই নতুন হয়ে যায়, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা সারা জীবন পেতে চাই একদম একই রকমভাবে। ঠিক সেই রকমই একটা জায়গা হলো আমাদের স্কুল। দেখেছিস মাঠটা একই রকম আছে, এখনো সেই ঘাস জমে আছে, এই ঘাস কাটা হবে আবার সেই খেলা শুরু হবে। অনেকটা খোলা আকাশ, স্বচ্ছ সবুজ মাঠ, ধুলো ধোঁয়া, যানজট নেই, হারিয়ে যাওয়ার মানাও নেই। যা আছে সেটা এবার আমাদের বলার পালা, আর তোমাদের শোনার পালা। পনেরো বছর সময় দেখতে দেখতে কেটে যায়, তাই না? এই তো সেদিন 9টা গেঁড়িগুগলির সাথে হাফ প্যান্ট পরে গিয়ে দাঁড়ালাম স্কুলের বারান্দার প্রেয়ার লাইনে। ওই বড় হলঘরটার সামনে যে ছোট্ট বারান্দাটা আছে সেটায়। একটা ছোট্ট বারান্দা, গুটি কয়েক ছাত্রছাত্রী, অল্প কয়েকজন শিক্ষক শিক্ষিকা। যাত্রা শুরু সারদা বিদ্যাপীঠের, যাত্রা শুরু আমাদের নতুন জীবনের। আজকে পিছন দিকে তাকিয়ে যদি দেখি, ভাবতে সত্যি অবাক লাগে যে কিভাবে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেটআপটা আমাদের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। আমি নির্দ্বিধায় বলতে পারি সারদা বিদ্যাপীঠে কাটানো 6টা বছর আমার কাছে জার্নি অফ এ লাইফ টাইম। এমন কিন্তু নয় যে 6টা বছর সবসময় খুব ভালো কেটেছে। অনেক সময় অনেক খারাপ সময় গেছে, অনেক কমতি ছিল অনেক কিছুর, কিন্তু একদম কাছ থেকে দেখা সারদা বিদ্যাপীঠ কি করে গড়ে উঠল সেই অভিজ্ঞতার তুলনা বোধহয় আর কিছুতেই হয় না। চোখের সামনে দেখেছি কিভাবে অল্প একজন মানুষের কঠোর পরিশ্রম, কিছুটা ভাগ্যের সাহায্য, আর সবচেয়ে বড় কথা সফল হওয়ার প্রচন্ড ইচ্ছে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে একটা স্কুল গড়ে তুলতে পারে। কিভাবে হার্ডওয়ার্ক আর পার্সিভিয়ারেন্স দিয়ে ফিয়ার অফ ফেলিওরকে অতিক্রম করে জীবনে সফল হওয়া যায়। আমার কাছে জীবনে এর থেকে বড় শিক্ষা বোধহয় আর কিছু হয় না। সারদা বিদ্যাপীঠ আজ সুপ্রতিষ্ঠিত, ইট উইল স্পিক ফর ইটসেলফ। আমি বলবো এমন একজনের কথা আমার কাছে আর আমার মতো অনেকের কাছে যিনি আর সারদা বিদ্যাপীঠ সমার্থক। তিনি সারদা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং প্রথম রেক্টর, সর্বজন শ্রদ্ধেয় শ্রী সুদর্শন দাস। অনেকের প্রিয় হাবুদা আর আমাদের প্রিয় হেড স্যার। হ্যাঁ, এ কথা সত্যি যে একা স্যারের পক্ষে এই এত বিশাল কর্মকাণ্ডে সামিল হওয়া সম্ভব ছিল না। অনেকের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা না পেলে সারদা বিদ্যাপীঠ নামে স্বপ্নটা অধরাই থেকে যেত। কিন্তু এক মুহূর্তের জন্য যদি যুক্তিতর্ক সরিয়ে রেখে নিজের মনকে প্রশ্ন করি, উত্তর পাবো স্যার ছাড়া সারদা বিদ্যাপীঠের কোনো অস্তিত্বই নেই, আর তার সাথে আজকের এই ভিডিওটারও কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এমন অনেক সময় হয়েছে যে তার সব কথা ভালো লাগেনি, মনে হয়েছে তিনি বড্ড খুঁতখুঁতে প্রাচীনপন্থী। কিন্তু একথা ভুলে গেলে চলবে না, সারদা বিদ্যাপীঠের সাথে তিনি আমাদেরকেও হাতে করে তিল তিল করে গড়ে তুলেছিলেন। আজকে যদি এত বছর পরে একবার তাকিয়ে অ্যানালাইজ করি, তাহলে বুঝতে পারবো স্যার বিলিভড ইন আইডিয়াল ওয়ার্ল্ড। তার প্রিন্সিপালগুলোও ছিল সেই আইডিয়াল ওয়ার্ল্ডের জন্য তৈরি। স্যার হাতে ধরে শিখিয়েছেন কিভাবে পারিপার্শ্বিককে ফেস করতে হয়, জোর করে নাটকে অভিনয় করিয়েছেন, ডিবেটে পার্টিসিপেট করিয়েছেন, এক্সটেম্পো স্পিচ, কবিতা, কুইজ, বিভিন্ন কোথায় ইন্টার স্কুল কম্পিটিশন হচ্ছে সেখানে পাঠানো, স্কুলে সবসময় নিয়ম করে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করানো, সমস্ত কিছু জোর করে করিয়েছেন। তখন মনে হতো এসব করে কি হবে, কিন্তু পরবর্তীকালে যখন সম্পূর্ণ আননোন কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করেছি, সম্পূর্ণ একটা অজানা পরিবেশে গিয়ে চাকরি জীবন শুরু করতে হয়েছে, তখন বুঝতে পেরেছি এইসবের মর্ম কি ছিল। আর সেই সময় যখন সাকসেসফুল হয়েছি তখন এটাই উপলব্ধি করেছি যে আসল বীজটা স্যারই বপন করেছিলেন।
আজও যখনই আই ফিল ডাউন অ্যান্ড আউট, আই লুক আপ টু হিম। কিভাবে তিনি একটা শিশুর উৎসাহে সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়তেন, কিভাবে একটা পরিবারের মতো আমাদের সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতেন। যখন তার মাথায় আকাশ ভাঙা চাপ ছিল সারদা বিদ্যাপীঠকে প্রতিষ্ঠিত করার, তখনও কিভাবে তিনি নিজের সক্রিয়তা বজায় রাখতেন। ক্লাস 10-এ স্কুল ছাড়ার সময় স্যার প্রোগ্রেস রিপোর্টে লিখে দিয়েছিলেন, জীবনের সব ক্ষেত্রে আন্তরিকতা বজায় রেখো, তাহলেই সফল হবে। সঙ্গে চাই আত্মবিশ্বাস। খুব ছোট্ট সিম্পল কথা, কিন্তু দাম লাখ টাকা। পরবর্তী জীবনে পাওয়া সমস্ত সফলতাই ওই চাবিকাঠি ইউজ করে পাওয়া। আজও যখনই স্কুলে বা স্যারের বাড়িতে তার সঙ্গে দেখা হয়, সেই একই আন্তরিকতা আর উষ্ণতা অনুভব করি। স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আর স্যারের গড়া সারদা বিদ্যাপীঠ তার আদর্শকে পাথেয় করে আরো অনেক অনেক বড় হোক, এই শুভেচ্ছা রইল। অনেক বকলাম, স্যারের মতো কোনো ব্যক্তিত্বকে নিয়ে বলার মতো যোগ্যতাই হয়তো আমার নেই। তাই এবার তার নিজের মুখ থেকে শুনে নেওয়া যাক তার গড়ে তোলা সারদা বিদ্যাপীঠের কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমাকে কিছু বলতে হবে। প্রথমেই বলি, অন্তরের অন্তঃস্থল থেকে বলি, সারদা বিদ্যাপীঠের স্নেহের ছাত্রছাত্রীগণ, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সহৃদয় অভিভাবকবৃন্দ এবং অন্যান্য বন্ধু হিতৈষীগণ, আপনাদের সবার ভালোবাসা শ্রদ্ধা পেয়ে আমি ধন্য। আর সেই জন্য শ্রী শ্রী মা শারদার চরণ যুগলে শতকোটি প্রণাম করি। মায়ের কাছে আমার চিরন্তন প্রার্থনা, মাগো সবাইকে সুখে রাখো, ভালো করে রেখো, আনন্দে রাখো। তোমার চরণ যুগলে আমাদের সবার যেন সব সময় মতি থাকে মা। একটা কথায় আমি খুব বিব্রত বোধ করি, সেটা হলো প্রায়শই আমাকে সারদা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা বলে বলা হয়। ব্যাপারটা কিন্তু সেরকম তো নয়। এই সারদা বিদ্যাপীঠের ফাউন্ডার হলো আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ, APCS, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ। সুদর্শন দাস নয়। এই স্কুল শুরু হয়েছে 1995-এর 1 মে। আমাদের সারদা বিদ্যাপীঠের শুভ জন্মলগ্ন 1995 সালের 1 মে। আমাদের সকলের শ্রদ্ধেয় হেড স্যার শ্রী সুদর্শন দাস মহাশয় মাত্র 10 জন ছাত্রছাত্রীকে নিয়ে গড়ে তুললেন তার স্বপ্নের সারদা বিদ্যাপীঠ। অবসর জীবনের ক্লান্তি ভুলে পূর্ণ উদ্যমে সেই মহান কারিগর মনোনিবেশ করলেন তার প্রিয় ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কাজে। তখন যিনি APCS-এর সেক্রেটারি ছিলেন, আজও তিনি সেক্রেটারি, শ্রীযুক্ত পরিমল সেনগুপ্ত মহাশয়। তবে তখন ছিলেন তিনি কর্মরত নরেন্দ্রপুর কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের হেড, আর এখন তিনি অবসরপ্রাপ্ত। এর মাঝে অবশ্য বেশ কয়েকবার সেক্রেটারির রদবদল হয়েছে। একটা কথা এখানে বলে নিই,
পরিমল আমার ছাত্র, তাই বারবার বাবু সম্বোধন করে তাকে আমি অস্বস্তিতে ফেলতে চাই না। আমি নরেন্দ্রপুর কলেজে আমার কর্মস্থল, নরেন্দ্রপুর কলেজ থেকে অবসর গ্রহণ করি 1995-এর 28শে ফেব্রুয়ারি। আর মার্চের কোনো একদিনে, ওই 28শে ফেব্রুয়ারি পর ওই যে কয়েকদিন, মার্চের কোনো এক সময় এপিসিএসের সেক্রেটারি পরিমলের সঙ্গে কথা হচ্ছিল। হ্যাঁ, আর একটা কথা বলি, পরিমল সম্বন্ধে আমার ধারণা ওর মাথায় নানান রকম পরিকল্পনা খেলে। আর শুধু তাই না, সেই পরিকল্পনাগুলিকে রূপায়িত করবার বুদ্ধি, ক্ষমতা এবং কর্মকুশলতা, যাই বলুন না কেন, সেটাও ওর আছে। হঠাৎ মনে হলো সারদা শিশু বিদ্যাপীঠের বাচ্চাগুলো চারা গাছের মতন শুধু বড় করা হবে, না এগুলোকে আরও বড় গাছ তৈরি করে, ভালো ফল তৈরি করে সবার জন্য, সমাজের জন্য কিছু করা যায় কিনা, এই ভাবতে ভাবতেই আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের কাছে এই আবেদন করা হলো, মাধ্যমিক স্কুল শুরু করা হবে। ভেবেছিলাম 95 নয়, 1996 মে মাস থেকে এই কাণ্ডটি শুরু হবে। হঠাৎ 1995 ফেব্রুয়ারিতে শ্রদ্ধেয় সুদর্শন দাস মশাই, আমাদের রেক্টর, এসে বললেন, 95 কেন, 96 কেন, 95 তো, চেষ্টা কর। পুরোহিত পাওয়া গেল, স্বয়ং সুদর্শন দাস। সময় দিয়ে প্রতি ক্ষণে ক্ষণে বিস্তারিতভাবে এই ছেলে মেয়েদের কী করে বড় করতে হবে তার জীবনপণ করে সারদা বিদ্যাপীঠ শুরু হলো 10টি ছেলে নিয়ে। যেতে যেতে তারা মাধ্যমিক পাশ করলো। তখন চিন্তা হলো, কেন নয়, উচ্চ মাধ্যমিক। সে এক হঠাৎ করে চিন্তা, হঠাৎ করে কাজে লেগে পড়া, যেন স্বপ্নবৎ আমাদের উচ্চ মাধ্যমিকের অনুমোদন আমরা পেলাম। তবে এতে কাণ্ডারি ছিলেন ডক্টর হরপ্রসাদ সমাদ্দার, বর্তমান আমাদের বিদ্যালয়ের সভাপতি, এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সুবর্ণানন্দজি। তাদের একান্ত প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রথমে সায়েন্সে অ্যাফিলিয়েশন পায়নি, সায়েন্স ছাড়া অন্য সাবজেক্টগুলো পেয়েছিল। কিন্তু কিছু মাসের মধ্যে আমরা আবার আবেদন করি এবং সায়েন্সেরও অনুমোদন পেয়ে যায়। অলৌকিক ব্যাপার, এ যে হতে পারে কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু তার পিছনে ছিল অনেকেরই আবেদন। যেমন নরেন্দ্রপুর কলেজের শিক্ষকদের আবেদন ছিল অনেক বেশি। আমাদের স্কুলে যারা ছিলেন তারাও এই পরিবর্তনকে যথাযথভাবে মেনে নিয়েছিলেন
অভিভাবকরাও সায় দিয়েছিলেন যে তাদের ছাত্রছাত্রীকে এখানে পাঠাবেন। সবই পেয়ে গেলাম, এখন যেন মনে হয় এত তাড়াতাড়ি কি করে আমরা এত গৌরবের অধিকারী হলাম। বিদ্যালয়ের ভবনটি শুধু বড় হয়নি, এর গুণগত মান চারদিকে ছড়িয়ে পড়ায় আমরা এলাকার প্রত্যাশা যথাযথভাবে পালন করতে পারছি কিনা এবং যোগ্যতা সহকারে সেটা করার চেষ্টা করছি। অবশ্যই সবার কাছে প্রার্থনা করব, অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অন্যান্য শুভার্থীগণ আমাদের যেন সবসময় সৎ পরামর্শ দিয়ে সাথে থেকে এই বিদ্যালয়ের উচ্চতা সব দিক থেকে আরও উঁচু দিকে নিয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, পরিমলের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, এ কথা সে কথার পর পরিমল এক সময় বলল, শ্রীরামকৃষ্ণপল্লীতে আমাদের যে প্রাইমারি স্কুল আছে শ্রী সারদা শিশু বিদ্যাপীঠ, সেটা তো বেশ ভালোই চলছে। অভিভাবকদের কথাবার্তা হাবভাব থেকে বোঝা যায় ওরা চান ছাত্রসংঘ এপিসিএসের পরিচালনায় মাধ্যমিক স্কুল একটা হোক। আপনি তো এখন রিটায়ার্ড, হাতে অফুরন্ত সময়, আপনি যদি দায়িত্ব নিতে রাজি থাকেন তবে আমরা আগামী বছর থেকে এই একটা মাধ্যমিক স্কুলের পরিকল্পনা গ্রহণ করতে পারি। আমি বলে ফেললাম, আগামী বছর থেকে কেন, হোয়াই নট নাও, এখনই নয় কেন? একটা মাধ্যমিক স্কুল চালানোর শুরু করার জন্য যে পরিকাঠামো দরকার, ক্লাসরুমের জন্য ঘরবাড়ি, বেঞ্চ, চেয়ার টেবিল, শিক্ষক শিক্ষিকা তাদের মাইনে দেওয়ার জন্য পয়সা করি, এসবের কোনো কিছুই তো তোমাদের নেই। এখন এপিসিএসের কি এখন আছে? সে সমস্ত কিচ্ছু নেই, এখনও নেই, এক বছর পরেও থাকবে না এবং এই অবস্থার কোনো উন্নতি হবে না। তাহলে দেরি করা কেন? এটা আমি বলে ফেললাম। পরিমল কী ভেবে কথাটা তুলেছিল আমি জানি না, আমার ভাবনা আমি বলি। আমি কেন বললাম, আমি এবং আমার মতো আরও অনেকে নরেন্দ্রপুরের আদি প্রতিষ্ঠান কলকাতার পাথুরেঘাটায় রামকৃষ্ণ মিশন আশ্রম ছাত্রাবাস, স্কুল কলেজ না, ছাত্রাবাসে থেকে মানে বিনে পয়সায় থেকে, এক পয়সা লাগতো না। স্নান করার সময় তেল মাখার তেলটাও আমরা ওখান থেকে দিতাম। বিনে খরচায় আমরা ওখানে থেকে বিভিন্ন কলেজে পড়াশোনা করতাম। আমাদের খরচা যা যেত সেটা তাহলে কোত্থেকে আসতো? সেটা আসতো জনগণের, পাবলিক, বিভিন্ন সমাজের বিভিন্ন ধরনের লোকের কাছ থেকে, বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন থেকে সেই খরচা আসতো। আমরা যদি ওখানে এইভাবে থাকার সুযোগ না পেতাম তবে আমাদের ছাত্রজীবন এবং তারপরে কর্মজীবন কোথায় কিভাবে হতো সেটা অনুমান সাপেক্ষ। সুতরাং আমরা সমাজের কাছে
বিশেষ ঋণে। এই ঋণ পরিশোধ করার মানসিকতা থেকেই আমাদের ইচ্ছে হলো স্বামীজির আদর্শে, স্বামীজির শিক্ষার আদর্শে একটা মাধ্যমিক স্কুল যদি আমরা শুরু করতে পারি। এই ছিল আমাদের মনোভাব, আমার মনোভাব। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। স্কুল সম্পর্কে কিছু বলতে গেলে মনের মধ্যে তো অনেক কথাই এসে ভুল করে। কি বলবো, কতটা বলবো, কোনটা বাদ দেবো সবসময় বুঝে উঠতে পারি না। যাই হোক, এই স্বল্প পরিসরে আমি সামান্য কিছুই বলার চেষ্টা করছি মাত্র। আজ আমাদের স্কুলের এই বিশাল ভবনের সামনে দাঁড়ালে বারবারই মনটা পিছনে চলে যায়। একেবারে শুরুতে কিছুই তো ছিল না আমাদের, বলতে গেলে শূন্য থেকেই শুরু হয়েছিল আমাদের স্কুল। কয়েকজন গুণী মানুষের তৎপরতায়, তাদের অক্লান্ত চেষ্টায়, তাদের আত্মত্যাগে ফসল এই সারদা বিদ্যাপীঠ। এই স্কুলের প্রায় জন্মলগ্ন থেকেই আমি আছি, প্রথম টিচার ইনচার্জ এবং স্কুলের অনুমোদনের পর হেডমিস্ট্রেস হিসেবে রয়েছি। ফলে হেডমিস্ট্রেস থাকার সুবাদে স্কুলের ভেতরের এবং বাইরের বহু কাজের সঙ্গে আমি জড়িত এবং এই সমস্ত গুণীজনের সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে। প্রসঙ্গত বলি আমাদের হেড স্যারের কথা, যিনি আমাদের স্কুলের প্রাণপুরুষ। তিনি সবার কাছেই হেড স্যার। কি ছাত্রছাত্রী, কি অভিভাবক, কি শিক্ষক শিক্ষিকা, সবার কাছেই তিনি হেড স্যার হিসেবে পরিচিত। একটি শিশু যেমন পিতামাতার স্নেহে বড় হয়ে যৌবনে পা দেয়, সারদা বিদ্যাপীঠও তার স্নেহে বেড়ে উঠে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, আমরা শিক্ষক শিক্ষিকারাও তার কাছে সমানভাবে ঋণী। তিনি নিজে হাতে করে আমাদের সমস্ত কিছু শিখিয়েছেন। কার কোথায় অসুবিধা সুবিধা সব দিকে ছিল তার তীক্ষ্ণ নজর। আমার বেশ মনে পড়ে
পরীক্ষার আগে যখন আমরা প্রশ্নপত্র জমা দিতাম, আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভয়ে তটস্থ থাকতাম। সবারই বুক দুরু দুরু, কখন না জানি হেড স্যারের ঘর থেকে আমাদের ডাক পড়ে। কারণটা কি না, প্রশ্নের ভুল। তারপরে একে একে তার কাছে ডাক পড়তো। তিনি খুব সুন্দর করে আমাদের ভুলগুলো দেখিয়ে দিতেন এবং শুধরে দিতেন। কখনো যদি ইনি ঘরে এসে দেখেছেন যে ঘর নোংরা বা অপরিষ্কার, তিনি মায়া বা জুলির অপেক্ষা করেননি, নিজে হাতেই ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করেছেন। এখানে হেড স্যারের সান্নিধ্যে আমরা অনেক শিখেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আজ তিনি শারীরিক কারণে বা বার্ধক্যের কারণে এই স্কুল থেকে অবসর নিয়েছেন, কিন্তু আমরা তাকে এখনো আমাদের সঙ্গে পাচ্ছি। প্রয়োজনে আমরা যখনই তার সঙ্গে যোগাযোগ করছি, তিনি সাধ্যমতো আমাদের সাহায্য করছেন। বর্তমানে আমাদের সেক্রেটারি প্রফেসর শ্রীযুক্ত পরিমল সেনগুপ্ত মহাশয় তার এই কাজকে সুন্দরভাবে, সুনিপুণভাবে, সুপরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে চলেছেন। এবং দেখেছি হেড স্যারের মতো তিনিও সমানভাবে স্কুলের ভালো মন্দ নিয়ে চিন্তিত এবং ভাবিত। প্রতিটি ছাত্রছাত্রীর ভালো মন্দের দিকে তার তীক্ষ্ণ নজর, শিক্ষক শিক্ষিকারা কিভাবে ভালো থাকবে সেদিকেও তার তীক্ষ্ণ নজর।